This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার ভুলের জন্য আজকে এই পথে নেমেছি, কার দোষের জন্য? রণমূর্তি ধারণ করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ইজ বেঙ্গল। টিভি9 বাংলা স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানে সময় হটস্পটে, আর হটস্পট দিয়ে আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে চলে এসেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসএর সব থেকে বড় খবর হলো এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি, তাই আপনাদেরকে এই মুহূর্তে একটা ভয়ানক ছবি দেখাবো। ডোম জুড়ে কেমিক্যাল কারখানায় ভয়ানক আগুন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ঘটনাস্থলে 15টি ইঞ্জিন পৌঁছেছে, আকাশ পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, আর মুহুর্মুহু না বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। আর বিস্ফোরণ যখনই হচ্ছে তখন ঠিক মাশরুম ক্লাউডের মতন আগুন উঠতে দেখা যাচ্ছে আকাশে। ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে ডোম জুড়ে। আর পাশের যে হোগলা বাগান ছিল সেই হোগলা বাগানে আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু বসতি এলাকায় যাতে আগুন না ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যেহেতু কারখানা অঞ্চল, শিল্পাঞ্চল, সেখানে যাতে পাশে কোথাও আর পরিস্থিতি বেগতিক না হয় সেই জন্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু ভয়ানক এত আগুন, সেই আগুন শুধুমাত্র জলে নয়, ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। আমার সহকর্মী সুপ্রিয় সরাসরি সেখান থেকে রয়েছে। সুপ্রিয়, ভয়ানক ছবি। এক কথায় বলতে গেলে কেমিক্যাল কারখানায় যে আগুন ছড়াবে সেটা আমরা কোথাও আগে থেকে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা পরিস্থিতি ভয়ানক হবে ভাবা যায়নি। তাহলে এখন কোন পথে সামাল দেওয়া হচ্ছে? শর্মিষ্ঠা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইতিমধ্যেই কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। এখনও পর্যন্ত কিন্তু এই বিধ্বংসী যে আগুন, সেই আগুনকে নিয়ন্ত্রণে আনা দমকলের পক্ষে সম্ভব হয়নি। আমার ক্যামেরা পার্সন মাখন যে ছবি দেখাচ্ছে দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, যে কেমিক্যাল কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডুলি পাকানো কালো ধোঁয়া গল করে বাইরে বেরিয়ে আসছে। এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তার আকাশ মানে আশপাশে যতদূর চোখ যাচ্ছে গোটা এলাকায় কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে গেছে। স্বাভাবিকভাবেই আশপাশের বাসিন্দাদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। যদিও বসতি এলাকা কিন্তু অনেকটাই দূরে রয়েছে, তবে যে কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশে আরও বেশ কিছু অ্যালুমিনিয়াম কারখানা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে। সেই সমস্ত কারখানাগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসা হয়েছে দমকল কর্মীদের তরফ থেকে। তুমি যেমনটা বলছিলে যে 15টি ইঞ্জিন, তবে ইতিমধ্যেই কিন্তু আরও 2টি ইঞ্জিন এসে পৌঁছেছে, অর্থাৎ সব মিলিয়ে 17টা ইঞ্জিনের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন মাখন এবার যে ছবিটা দেখাচ্ছে শর্মিষ্ঠা, সেটা কিন্তু এই কেমিক্যাল কারখানা নয়। এখান থেকে অগ্নিকাণ্ডের ফলে আগুন কতটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, দূরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যে হোগলা জঙ্গল বা হোগলা বন দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে ইতিমধ্যেই কিন্তু হাওড়া সিটি পুলিশের আমরা দেখতে পাচ্ছি যেখানে কেমিক্যাল কারখানা, তার থেকে যদি 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায় আগুন, এবং হোগলা বাগান স্বাভাবিকভাবে আগুন আরো দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে, সেটা রীতিমতো ভয়ের। সুপ্রিয়, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও যাব, কারণ এই পরিস্থিতির ছবি এই মুহূর্তে তুলে ধরতেই হবে। তবে যে কারখানার মানে এখনো পর্যন্ত ওএনজিসির যে কেমিক্যাল কারখানা আগুন লেগেছে, কারখানার যে মালিক, তিনি কি বলছেন এই অগ্নিকাণ্ড নিয়ে, একবার শোনা যাক তার বক্তব্য। কেমিক্যাল ফ্যাক্টরি কি থেকে আগুন লেগেছে, ওরা কিভাবে লেগেছে জানি না। আমাদের কাছে 2:45 নাগাদ খবর এলো, আমরা সঙ্গে সঙ্গে, আমি দক্ষিণ জামদা প্রধান, এটা আমার অঞ্চল নয়, পাশের রুদ্রপুর অঞ্চলে, তবু আমার বর্ডার এলাকাটা। এরপর এক জোরালো ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে যা এলাকা কাঁপিয়ে দিচ্ছে। এগুলো ছিল না, আমার যতদূর ধারণা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ওনাদের মালিক এখানে আছে, আমার সঙ্গে কথা হয়েছে। 8-10 জন ছিল, 8-10 জনকে ওনারা গুনে গুনে বার করে নিয়েছে। আগুন যত দ্রুত সম্ভব আমাদের প্রশাসনিক থেকে মানে দমকল থেকে একদম নিবে। वो गंदा फार्मा कंपनीज जो होते हैं उनसे हम लोग वेस्ट खरीद के लाके सिंपल सा डिस्टिल करके उसको क्लियर करके ये पेंट इंडस्ट्रीज, इंक इंडस्ट्रीज, इन लोगों को सप्लाई करते हैं। बस जिस टाइम पे हुआ उस टाइम पे काम चल रहा था, रनिंग था, फैक्ट्री रनिंग था, और हमारा लेबर 1-1.5 घंटा कंट्रोल किया, बट फायर ब्रिगेड अगर टाइम पे आ गया होता तो आज ये इंसिडेंट नहीं हुआ होता। कैसे लगा? बताया वो मोटर चल रहा था, मोटर से स्पार्क हुआ, स्पार्क होकर के शॉर्ट सर्किट हो गया। अब शॉर्ट सर्किट होने के कारण बस एक ड्रम टू ड्रम पकड़ लिया। लेबर लोग जो थे अंदर सब सेफ है, सबको बाहर
पहले ही निकाल लिया गया। ভয়ানক কথা শুনছি যে সত্যি সেই মুহূর্তে কারখানা চলছিল আর যেভাবে আগুন এবং যে জায়গায় আগুন ছড়িয়েছে সেটা না অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে হয়তো কারখানায় যারা ছিলেন তাদের পক্ষে সত্যিই আর হত্যা আনা সম্ভব নয় এবং বলছেন যে দমকল যদি আরেকটু আগে চলে আসতো তাহলে হয়তো এতটা দ্রুত হতো না। ইতিমধ্যেই 15টা পৌঁছে গিয়েছে। আরও কি দমকলের ইঞ্জিন সেখানে বাড়ছে? তুমি কি ছবি দেখতে পাচ্ছ? কারণ ভয়ানক পরিস্থিতি, ভয়ানক ছবি এই মুহূর্তে। আশেপাশের জায়গার কথা ভাবতে হবে। শর্মিষ্ঠা দেখো, ওয়াটার সাপ্লাই বা ওয়াটার রিসোর্স কন্টিনিউ রাখার জন্য কিন্তু আরও দমকলের ইঞ্জিন এখানে বাড়াতে হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে বেশ কিছু এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। একটা যেমন এই কারখানার মালিক নাসিম বাবু, তিনি যে অভিযোগ করছেন যে দমকল সময় মতন এসে পৌঁছয়নি, প্রায় 1 থেকে 1 ঘন্টারও বেশি সময় পরে এসছে, যার কারণেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে এই যে কারখানা যেখানে এ ধরনের দাহ্য পদার্থ বা দাহ্য বস্তু মজুদ ছিল বা কেমিক্যালের মতন কেমিক্যাল তৈরি হতো বিভিন্ন বর্জ্য পদার্থ থেকে প্রসেস করার পর, সেই কারখানাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা যথাযথ ছিল সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। যদিও যেটা দমকলের যারা বা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারা যেমনটা বলছেন যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা যথাযথ ছিল, কারণ কারখানার মালিক তিনি কিন্তু যেটা দাবি করছেন যে তার যারা কর্মীরা ছিলেন তারাই প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে এই পরিস্থিতি আগুন লাগার পর সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সামনের 1 থেকে 1.5 ঘন্টা আগুন লাগার 1 থেকে 1.5 ঘন্টা তারাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই বক্তব্য আমরা শুনলাম। সুপ্রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ তোমার থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আপডেট নিতে হবে যে ভয়ানক পরিস্থিতি ডোম জুড়ে আমরা ছবি দেখলাম, সেই দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখতেই তো হবে, সেটা হচ্ছে এসএসসি। এখন বাজে সন্ধে 6টা 4। এসএসসির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ করা হলো না। এই যে চাকরিহারারা রয়েছেন তাদের একটা প্রতিনিধি দল গিয়েছে, সেই প্রতিনিধি দলের সঙ্গে এসএসসি চেয়ারপারসনের সঙ্গে কথা হচ্ছে, বৈঠক হচ্ছে। সেই বৈঠকের পর আদৌ আজ তালিকা প্রকাশ হয় কিনা সেটা অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু একটা ছবি আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমাদের জীবন নাশ আর মাত্র 8 মাস, হাতে আছে ললিপপ, খুলবো দোকান, ভাজবো চপ। আজকে কোথাও একটা আশার আলো ভাবছিলেন যে আশার আলো দেখবেন, কিন্তু আশার আলো কি দেখতে পাবেন? 6টা 5 বাজতে চললো, কোনো তালিকা নেই এখনো পর্যন্ত। তো পাইনি, আশায় আমরা সবাই এখানে বসে আছি। এটুকু অন্তত আশা রাখবো যে পূর্ব কথা অনুযায়ী যে আজকের যে লিস্টটা বেরোনোর কথা ছিল সেটুকু অন্তত যত দেরি হোক আমরা সেটা দেখেই তবে বাড়ি যাবো। একদম যে লিস্টটা বের হওয়ার কথা ছিল এবং কোন লিস্টটা বের হবে সেটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, একটা কোথাও কনফিউশন দেখা দিচ্ছিল যে হয়তো বলা হচ্ছিল যে 3rd কাউন্সিলিং অফ দি লিস্ট প্রকাশ করা হবে, তারপরের গুলো পরে, যে কারণেই আপনাদের প্রতিনিধি দল গেল। কি মনে হচ্ছে আজকে সমস্যার সমাধান হবে এবং যে লিস্টটা প্রকাশ করা হবে সেটা যে শুধুমাত্র যোগ্যদেরই, সেটা কিভাবে বুঝবেন? কারণ ওএমআর তো প্রকাশ করা হবে না এখনো পর্যন্ত, তাই খবর রয়েছে। এবার হচ্ছে নিয়োগকর্তা হচ্ছে এসএসসি, এরা যদি ইচ্ছা করে আমি যোগ্য লিস্ট বের করব, সমস্ত তথ্য দেব, অবশ্যই বের করতে পারবো, এবং যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে কেউ যাব। সমস্ত তথ্য মানে তার মধ্যে ওএমআরও রয়েছে, 22 লক্ষ ওএমআরও অবশ্যই, না হলে আপনারা বুঝতে পারবেন না কে যোগ্য কে অযোগ্য। হ্যাঁ অবশ্যই, মানে একটা স্বচ্ছতা বজায় রাখতে চাইছেন। আমি একবার পরিস্থিতিটা দেখিয়ে দিতে চাইবো এবং আরো অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করব, কারণ এই আন্দোলন, আজকে যে আন্দোলন শুরু হয়েছে না, সেই আন্দোলন অভিযান চলবে, কারণ দূর দূরান্ত থেকে মানুষ যে এসেছেন তারা রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছেন। কোথা থেকে এসেছেন দাদা? কোথা থেকে এসেছেন? খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে। কোথা থেকে? কথা বলার অবস্থাতেও নেই। কোথা থেকে এসেছেন দাদা? মালদা থেকে এসেছেন। মালদা থেকে এসেছেন, কালকে রওনা দিয়েছেন? হ্যাঁ, কালকে রওনা দিয়েছি। আজকে কি বাড়ি ফিরবেন? না না, ফিরবো না, তো ফেরার জন্য আসিনি, যোগ্য যে লিস্টটা নেওয়ার জন্যই আমরা এসেছি। যতক্ষণ না দেওয়া পর্যন্ত আমরা বাড়ি ফেরার জন্য আসিনি। একটা প্রতিনিধি দল গিয়েছে আপনাদের ওখানে কথা বলার জন্য, কারণ যে তালিকা বের করবে এসএসসি সেটা নিয়েও কোথাও একটা সমস্যা। আপনারা কি আশাবাদী আজকে কিছু হবে? সেটা প্রতিনিধিরা গেছে, আসুক, তারপর তাদের মুখ থেকে আমরা শুনবো। তাদের মুখ থেকে শুনবেন। 6টা 7 বেজে গিয়েছে, 6টায় তালিকা প্রকাশ করার কথা ছিল। করবে, ওদের যখন ইচ্ছা করবে, কিন্তু আমরা এই ধর্ণা মঞ্চ থেকে উঠছি না। এই ধর্ণা মঞ্চ থেকে উঠছে না যতক্ষণ না সঠিক স্বচ্ছ লিস্ট দেখছেন, তাই তো? হ্যাঁ একদম। একদম সেই ছবিটাই অন্তত ধরা পড়ছে। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। এসএসসির যে অনশন অভিযান এবং যতটা শুরু দিকে যাওয়া যাবে না, মানে এসএসসি ভবনের সামনে যদি যাওয়া যায় সেখানে রীতিমতো এখনো পর্যন্ত স্লোগানিং চলছে, এখনো অনেক কিছু, মানে তারা একটা আশার আলো দেখতে এসেছেন এবং দূর দূরান্ত থেকে এই মানুষগুলো ছুটে এসেছেন। আমি আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি মনে হচ্ছে আজকে লিস্ট পাবেন? আজকে তালিকা পাবেন? আমরা তো বলতে পারছি না, মনে হচ্ছে না। মনে হচ্ছে না? আমার রিপ্রেজেন্টেটিভ ওখানে গিয়েছে, কিন্তু এখনো অবধি কিছু নিউজ পাইনি। এখনো পর্যন্ত ভেতর থেকে কোনো আপডেট পাচ্ছে না। কি মনে হচ্ছে? বিশ্বাস হচ্ছে না ওদের, আপনাদের আর কারোর উপর বিশ্বাস নেই? না,
কারণ করা থাকলে করে দিত এতদিনে, এতদিন 2 বছর ধরে ঝুলছে আপনারা তো প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে লিস্টটা প্রকাশ করা হবে সেই লিস্টটা যেন আপনাদের কাছে আনা হয়, তারপর যেন পাবলিক ডোমেনে দেওয়া হয়, তারপর যেন সংবাদ মাধ্যমের কাছে আসা হয়। এটা তো তাদের কাছে পরিষ্কার ছিল আপনাদের দাবিটা, তবু এই গাফিলতিটা কেন? মানে হঠাৎ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কেন বৈঠক? ওদের মনে চোর আছে, ওই চোরটাকে গোপন রাখতে চাইছে, কাউকে বাঁচাতে চাইছে, কাউকে বাঁচাতে চাইছে নিশ্চয়ই। নালে যদি মনে যদি সৎ ভাবনা থাকতো তাহলে নিশ্চয়ই সব করে দিত, আমাদের বাঁচাতো। একদম, মানে কাউকে একটা বাঁচাতে চাইছে এসএসসি, মানে তারা আশার আলো দেখতে চাইলো, সেই আশার আলো এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছে না, কারণ তাদের প্রতিনিধি দলের সঙ্গে এখনো পর্যন্ত বৈঠক হচ্ছে, যেখানে মানে করুণাময়ীতে যখন চাকরিহারারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে আন্দোলন, অভিযান, বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা তাদের চাকরি ফেরত পেতে চাইছে, তারা বলছেন যোগ্য অযোগ্য আলাদা করে দেওয়া হোক। ঠিক সেই দিনই আমরা কি দেখলাম? সেই দিনই দেখলাম শালবনীতে পাওয়ার প্ল্যান্ট, জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে 15,000 চাকরি হবে। এই পাওয়ার প্ল্যান্ট হলে 15,000 চাকরি হবে, কর্মসংস্থান হবে, মুখ্যমন্ত্রী সেই কথা বললেন। সেখানে দাঁড়িয়ে কি বলেছেন একবার তার বক্তব্য শুনি। 1600 মেগাওয়াটের যে ইউনিট, ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন। এবং এটা হলে 23টি জেলার মানুষ, they will get the power. 23 district people will be covered by this power. এবং আমাদের সাথে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে। ইস্টার্ন ইন্ডিয়াতে দিস টাইপ অফ প্রজেক্ট ইজ নেভার হ্যাপেন বিফোর। ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। শুধুমাত্র এই প্রজেক্টেই 15,000 মানুষের কাজ হবে, কনস্ট্রাকশন ওয়ার্কার সব কিছু মিলিয়ে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই তারা সুযোগ পেয়েছেন এবং আমরা লেটার অফ ইন্টেন্ট দিয়েছি। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরও প্ল্যান আছে আগামী দিন আরও 2টো ইউনিট, পাওয়ার ইউনিট তৈরি করার। আমার অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন থাকবে। অর্থাৎ এখানে চাকরিহারারা তারা অবস্থানে রয়েছে, তারা যোগ্যতার বিচারে যে চাকরি পেয়েছিলেন সেই চাকরি ফেরত পেতে চাইছেন, করুণাময়ীতে অবস্থান অভিযান করছেন, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। অন্যদিকে শালবনীতে বলা হচ্ছে যে 15,000 কর্মসংস্থান হবে। অবশ্যই কর্মসংস্থান হলে আমরা প্রত্যেকে খুশি হব, প্রত্যেকে খুব আনন্দ পাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিল্পের জন্য কোথাও বাংলায় ডেস্টিনেশন হতে চলেছে। কি বলেছেন আরও একটা বক্তব্য শোনাই আপনাদেরকে। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ইজ বেঙ্গল। বিজিবিএসে আপনারা দেখেছেন অনেকে যারা বলেন বাংলায় তো कुछ नहीं होता है। अरे सोचिए, हमारा 7 BGBS जब हुआ, हमारा इन्वेस्टमेंट का कितना प्रपोजल आया था? 19 लाख करोड़ का। अभी इम्प्लीमेंटेशन कितना हो गया? More than 13 lakh crores, and rest are on process. Don't worry, my friends. You can criticize me, but you cannot ignore me. This project was also announced in our BGBS this time, and it is inaugurated today. The laying of foundation is today. So you can realize that yes, we don't say, but we do the things in a right way. World's 2nd largest coal complex is coming up in Devcha-Pachami, where the power plant and coal plant will supply the power, and we have already started the work. No foundation stone or no inaugural ceremony, but I am grateful to all the tribal people, minority people and others, local people. They helped me a lot, and already we have started the work since 3 months. ওখানে ঘিরে স্কুল, কলেজ, হাসপাতাল সব তৈরি হবে। And when Devcha-Pachami will be completed, there will be no power crisis for coming 100 years. It will be a big achievement and it can help each and everybody.
সব থেকে বড় বড় ইস্যুগুলোই, হট টপিকগুলোই হটস্পটে স্থান পায়। এসএসসি যার এখনো পর্যন্ত লিস্ট বেরোয়নি, এখনো পর্যন্ত আন্দোলন, অনশন, বিক্ষোভ চলছে এবং তারা সারা রাত থাকবে যতক্ষণ না তারা সঠিক তথ্য পাচ্ছে, তারা যাচ্ছে না। দ্বিতীয় ইস্যু ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তৃতীয়, শালবনীতে পাওয়ার গ্রিডের উদ্বোধন করলেন এবং সেখানে বললেন যে কর্মসংস্থান হবে। এবং এরপর যে খবরের দিকে আপনাদের সামনে নজর রাখবো, কারণ মুর্শিদাবাদে, জাফরাবাদে আজ পৌঁছে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখানে গিয়ে নিহত ছেলে এবং বাবার পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং সেখানে গিয়ে একটা কথা বলেন যে তার মুখে যেন কোথাও একটা অস্ত্রের ঝনঝনানি শোনা গেল। তিনি বলছেন যে এবার কি এই মানুষগুলো নিজেদের রক্ষা করার জন্য AK-47 কিনবেন। কি বলে জাফরাবাদে গিয়ে সুকান্ত মজুমদার, পুরো প্রতিবেদন দেখুন তো। কিন্তু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই, বলে হাতিয়ার মধ্যে কি হবে? সাম্প্রতিক অতীতে বারবার অস্ত্র রাখার নিদান দিয়েছেন বিজেপি নেতারা। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে ফের সুকান্তর মুখে অস্ত্রেরই কথা। প্রত্যেকের কাছে বন্দুক ছিল, সাধারণ মানুষরা বলছে পিস্তল নিয়েছিল, মাথায় পিস্তল ধরেছে। কোথা থেকে এত পিস্তল আসে? যাতে এর আগামী দিনে হিন্দুদেরকে বাড়ি ঘর, গরু ছাগল বিক্রি করে AK-47 কিনতে হবে বাঁচার জন্য, বাড়ি ঘর বিক্রি করে বন্দুক কিনে নিয়ে গাছের তলায় শুয়ে থাকতে হবে। পুলিশের বিরুদ্ধেই অভিযোগের কামান সুকান্ত মজুমদারের। তখন পুলিশ কোথায় ছিল? পুলিশের এসে তো গুলি চালানো উচিত ছিল, ধাপা ধাপ দুটো ফেলে দিত, সব পালিয়ে চলে যেত। কাপুরুষের দল তো দল বেঁধে আসে। আদালতে জমা দেওয়া তথ্যে রাজ্য সরকারই স্বীকার করেছে 4 এপ্রিল জঙ্গিপুরের ওয়াকফ বিক্ষোভে এসডিপিওর পিস্তল ছিনতাই হয়। একজন এসডিপিওর বন্দুক ছিনতাই হয়ে যাচ্ছে কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতেন তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না। জাফরাবাদ, এই গ্রামেই বাড়ির সামনে কুপিয়ে খুন করা হয় বাবা ছেলেকে। রবিবার জাফরাবাদ এবং বেদবোনা গ্রামে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। দুই গ্রামেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জনপ্রতিনিধিরা। রবিবার দুই গ্রামেই যান বিজেপির রাজ্য সভাপতি। সুকান্তকে সামনে পেয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন ভুক্তভোগীরা। লড়াই তো করতে হবে, আমরা আছি পাশে, ভয় আবার হামলা হলে কি করতে হবে সেই প্রেসক্রিপশনও দিয়ে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। লড়াই করো, আমরা আছি, ঠিক আছে? 2-3 ঘন্টা আটকানোর ব্যবস্থা করো, বাকিটা আমরা বিএসএফ নামাবো। 2-3 ঘন্টা তো বাঁচতে হবে, ওই বাঁচার ব্যবস্থাটা নিজে রাখো। এটা গেল সাময়িক সমাধান। স্থায়ী সমাধানের উপায় কি? সুকান্তর রাজনৈতিক বার্তা, এরা শক্তের ভক্ত, এদেরকে শক্ত দেখালে পরেই তবে এরা ভক্ত হয়। এই যারা দাঙ্গা করে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা ঠিক করে দেবো। সোজা কুকুরের লেজ কিভাবে সোজা করতে আমাদের জানা আছে। 26-এ বিজেপির সরকার আসবে, তারপর একটাও দাঙ্গা হতে দেবো না, চিন্তা নেই। আর হিংসার কবলে পড়তে হবে না তো। গ্রামবাসীদের ভয় এখনো যাচ্ছে না। শান্ত ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। এসএসসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে এবং বৈঠকের পর প্রতিনিধি দল যে কোনো মুহূর্তে বেরিয়ে এসে বড়সড় ঘোষণা করতে পারে। প্রতিনিধি দলের সদস্যরা সম্ভবত বেরিয়ে এসেছেন। অপর প্রান্তে আমি তৎপরতা দেখতে পাচ্ছি এসএসসি, সেখানে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব। আমি সরাসরি দেখবো সেখান থেকে কি ছবি উঠে আসছে। কৌস্তব ওখানে বসে আছে, এখনো কথা চলছে, কিন্তু আমরা কোনোভাবেই মানবো না। শুধু টেন্টেড আর আনটেন্টেডদের লিস্ট দিক, আনটেন্টেডদের লিস্ট দিক, ওই কাউন্সিলিং এর নকশা করে সবাইকে ভুলিয়ে দেওয়া যায়। তোমাদের পরবর্তী পদক্ষেপ কি? এখনো পর্যন্ত প্রতিনিধি দল ভেতরে রয়েছে, তারা দীর্ঘক্ষণ বৈঠক করছে, এখনো পর্যন্ত তারা বেরোয়নি, সময় গড়াচ্ছে। ধৈর্যের বাঁধও তোমাদের ভাঙছে হয়তো। ধৈর্যের বাঁধ ভাঙলে হবে না, আমরা আজকে ধৈর্য নিয়েই এসছি, নিয়েই যাব। আমরা ঘিরে রাখবো এসএসসি কাজ, আজ সবটা ঘিরে রেখে দেবো। আমাদের আজকে দাবি পূরণ হবে তবে অন্য কথা। অনেক হয়েছে, অনেক সহ্য যেতে দেবো না, আমরা নিজেরাও যাবো না, ওদেরকে যেতে দেবো না, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। শর্মিষ্ঠা, যত সময় এগোচ্ছে তত কিন্তু উত্তাল হচ্ছে এই আচার সংহিতার বাইরের পরিবেশটা। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে শিক্ষকরা রয়েছেন, চাকরিহারা যে শিক্ষকরা, চাকরিহারারা রয়েছেন, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে যত সময় হোক না কেন তারা এখানে অপেক্ষা করছেন, তারা এখানে অপেক্ষা করবেন এবং এর শেষ দেখে ছাড়বেন। অর্থাৎ এখনো পর্যন্ত যে প্রতিনিধি দল তাদের ভেতরে গেছে, সেখান থেকে এখনো পর্যন্ত তাদের সঙ্গে যা কথাবার্তা হয়েছে ওখানে চেয়ারম্যানের সঙ্গে, তাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো আশানুরূপ
বার্তা উঠে আসেনি এমনটাই কিন্তু জানাচ্ছেন চাকরিয়ারা। যে সমস্ত শিক্ষকরা ছিলেন তারাই কিন্তু তেমনটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত আশানুরূপ কোনো বার্তা উঠে আসেনি। ফলে সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই বাইরের যে পরিবেশটা, বাইরের যে সেই চেহারাটা কিন্তু ক্রমশ কিন্তু বিক্ষোভের আকার আরো তত ধারণ করছে। এবং দেখো তুমি শিক্ষকরা কিন্তু এখানে স্লোগান তুলছেন। একদম বাইরের চেহারাটা পাল্টাচ্ছে, বাইরে বিক্ষোভ, বাইরে যে অবস্থানের ছবিটা ছিল সেই ছবিটা আস্তে আস্তে পাল্টাচ্ছে। কারণ তারা ক্রমশই বলে আসছিলেন, প্রথম থেকেই বলে আসছিলেন আজকে তারা প্রস্তুত, কোনো রকম আশানুরূপ বার্তা না পেলে তারা জায়গা ছাড়বেন না। এখনো পর্যন্ত বৈঠক চলছে, এখনো পর্যন্ত আলোচনা চলছে ভিতরে প্রতিনিধি দলের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের। তবে কোনো রকম সদর্থক কোনো বার্তা তারা পাননি, সেই বার্তা পাননি বলে তারা এই জায়গা ছেড়ে যাবে না, সেই পরিস্থিতি অন্তত ধরা পড়ছে। আর এখনো পর্যন্ত যার সময় দেখছি 6টা 23, এসএসসির পক্ষ থেকেও কোনো রকম তালিকা প্রকাশ করা হয়নি। আমরা এই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো।